ব্যক্তি প্রফেসর ইউনূসের কথাটাই চিন্তা করেন। আমাদের সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই বলে থাকুন না কেন, আমি মনে করি ওই চেয়ারে বসে এ ধরনের বক্তব্য হাজির করাটা রীতিমতো গর্হিত অপরাধ। আপনার পদ্মা সেতু থেকে দুইবার তার ভাষায় চোবানোর ব্যবস্থা করবেন, আবার এমন ভাবে করবেন যাতে তার প্রাণবায়ু বেরিয়ে না যায়। এই যে হুম, সার্কাস্টিক স্টাইলে অবমাননাকর একজন, মানে যিনি বিশ্বনন্দিত ব্যক্তি, যাকে তার কারণে বাংলাদেশকে চেনে, এরকম হুম, একটা ব্যক্তিত্বকে অপদস্থ করবার যে হীন চেষ্টা, এটি কোন অবস্থায় অ্যাকসেপ্টেবল না। এবং আমরা যেহেতু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের কারণে আহ রীতিমতো আহ নিগৃহীত অবস্থায় কালাতিপাত করছিলাম, আমাদের অনেকের পক্ষেই পরিষ্কারভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলা সহজ হয়নি। যারা দেশের বাইরে অবস্থান করছিলেন তারা ডেফিনেটলি এই বিষয়গুলো আপনার যে প্রতিবন্ধকতা তার সম্মুখীন ছিলেন না, তারা যথেষ্ট সরব ছিলেন। এবং আমার মনে হয় সময় এসছে বিষয়গুলো নিয়ে কেচে গন্ডুস করা, এবং যে ভার্বাল অ্যাবিউজ এবং সেই সঙ্গে মানসিক যে পীড়ন, তারও বিচার হওয়াটা জরুরি। ব্যক্তিগতভাবে দুজনের সঙ্গেই পরিচিত, ভিন্ন ভিন্ন পেশনে, এবং একজনের সঙ্গে তো দীর্ঘদিন কাজও করেছে। আমাদের মাননীয় নির্বাচন কমিশনার হিসেবে ইজাজ সাখাওয়াত দীর্ঘ 5 বছর আমাদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন। তার আগে উনি যখন ব্রিগেড কমান্ডার ছিলেন, তখন আমার বাবার সঙ্গে তাকে অনেকবার আমার বাসায় দেখেছি। তিনি আসতেন, কনফার করতেন, এবং পরবর্তীতে সিভিল সোসাইটি অ্যাক্টর হিসেবে তার সঙ্গে কাজ করেছে। এবং আহ, পরবর্তীতে আপনি আহ, তাকে যখন পিএইচডি গবেষণারত হিসেবে পেলাম, তাকে প্রবল উৎসাহ জুগিয়েছি, এবং তার পরীক্ষক হিসেবে আমি আহ, কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলাম। জেনারেল জাহাঙ্গীর আমার পিতৃব্যের ছাত্র, এবং আমার চাচা যখন মারা যান সেই শেষকৃত্য অনুষ্ঠানে তিনি সামরিক বাহিনীর পক্ষ থেকে আহ, উপস্থিত ছিলেন এবং শ্রদ্ধা অর্পণ করেছেন, এবং কন্ডোলেন্স সভায়ও তার অনুভূতি তিনি ব্যক্ত করেছিলেন। 111 সরকারের সময় তার গাড়ি চালককে হেনস্থা হতে হয়েছিল শাহবাগে, আপনার আজিজ সুপার মার্কেটের সামনে। এবং সেটা এক এক ধরনের বার্তা প্রদান করেছিল তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে। আর আপনার উইথ ডিউ রেসপেক্ট, নাটাইটা ছিল তার হাতে এমনটি বলা হতো। অর্থাৎ, হু ইজ দ্য ডার্ক হর্স, হি ওয়াজ নোন কোট অ্যান্ড কোট অ্যাজ দ্য ডার্ক হর্স। এবং মজার ব্যাপার হচ্ছে যে দুইজন ওয়ান স্টার জেনারেলের কথা আমরা ব্যাপকভাবে আলোচিত হতে দেখেছি, ব্রিগেডিয়ার জেনারেল রিচার্ড আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড বারি, তারাই কিন্তু ফোর ফ্রন্টে ছিলেন। জেনারেল মঈনের রাইট হ্যান্ড লেফটেন্যান্ট হিসেবে আমাদের যাকে আমরা ডার্ক হর্স বলে জানতাম, তিনি কিন্তু ফোর ফ্রন্টে কখনোই আসেননি, এবং আড়ালে আবডালে নিভৃতে তিনি কাজ করে গেছেন। তিনি ইজ এ ডুয়ার, কাজের মানুষ। আপনার মিডিয়া ক্রেজ একেবারেই তার। ডিউ রেসপেক্ট, জেনারেল সাখাওয়াত দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে থাকবার কারণে প্রতিদিনই অলমোস্ট ইন্টারাক্ট করেছেন, এবং এই যে বাক সংযত না হবার কারণে এই বর্তমানে এই আনফরচুনেট পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়েছে। আমি, আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে তিনি তার যে আগের যে রোলটা, অর্থাৎ এখন যে তিনি আর নির্বাচন কমিশনার নন, যেটা এক্সপেক্টেড ছিল ফ্রম দ্য ইলেকশন কমিশনার, ওই রলে তিনি নেই, ভিন্ন দায়িত্বে এসছেন। এই যে সীমারেখাটা, সেটা উইথ ডিউ রেসপেক্ট ড্র করতে হয়তো বা তিনি সমর্থ হননি, যে কারণেই তাকে আজকে লো স্ট্যাটাস মিনিস্ট্রিতে চলে যেতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, লতিফ সিদ্দিকী এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং যথেষ্ট অ্যানোমেলিস আমাদের পরবর্তীতে শুনতে হয়েছে। তিনি তার আহ শ্বশুরের এবং শ্বশুর বাড়ির প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে প্রচুর পাট মন্ত্রণালয়ের সম্পত্তি
তিনি অকাতরে দান করেছেন, যেটি আসলে সরকারি সম্পত্তির, আমি বলবো, ঠিক রক্ষণাবেক্ষণ যাকে বলে তা হয়ে ওঠেনি। সেই বিষয়গুলোতে আশা করি তিনি এখন মনোযোগ দিতে সক্ষম হবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন যিনি দায়িত্ব পেলেন, আই উইশ হিম ওয়েল। ধন্যবাদ। তার মানে আপনি এই পরিবর্তনটাকে ইতিবাচক হিসেবেই দেখতে চাচ্ছেন, এখানে কারো কোনো ক্ষতি হচ্ছে না বলে মনে করছেন? অবশ্যই। আর প্রোটোকল ওয়াইজ, আফটার অল, 3 স্টার জেনারেল আর 1 স্টার জেনারেলের মধ্যে পার্থক্য আমার এখানে উপস্থিত শ্রদ্ধেয় মেজর সিদ্দিক এবং সাবেক একসময়ের সেনা কর্মকর্তা হওয়ার একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন ব্যারিস্টার আমাদের পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান। তারা এই প্রোটোকল কালচার সম্পর্কে আমার চাইতে বেশি অবগত। ধন্যবাদ। এই সরকারে চারজন আইন বেত্তা আছেন, মানে আইন বিশেষজ্ঞ। আমাদের বিশেষ করে অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র, তিনি যে আত্মজৈবনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন দীর্ঘ এই 16টি বছর, আহ, তার সবচেয়ে, আমি বলবো, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে। আমাদের সঙ্গে দীর্ঘদিন তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন ইলেকশন ইস্যুজ নিয়ে, এবং সিভিল সোসাইটি এলিমেন্ট হিসেবে আমাদের বেলার মিস চৌধুরী, সেই সঙ্গে হাসান আরিফ, যিনি অধিকারের আহ, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং আমার অনুজ প্রতিম সহকর্মী প্রফেসর আসিফ নজরুল। এই চারজনের সঙ্গে আমরা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে কাজ করেছি, এবং ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার যে অপরাধের যে আলামত গুলো, সেগুলো পরিষ্কার ভাবে আসলে এখানে উপস্থিত, এবং তারা তাদের যে চশমা, তা দিয়ে খুব সহজেই এই বিষয়গুলো স্থিরীকৃত করতে সক্ষম হবেন। এবং ওই ধারণার সঙ্গে আমি একমত যে রাজনৈতিক সরকার যখন আসবে, কনভিনিয়েন্টলি এই বিষয়গুলো শেলফড হয়ে যাবে। সুতরাং এখনই সময়, কাল বিলম্ব না করে জাম্পস্টার্ট বেসিসে এই বিষয়গুলোর সুরাহা বা নিরসন হওয়া দরকার। এবং ওয়ান্স ফর অল বাংলাদেশে, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করা যে নো ওয়ান ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং তার কোনো ক্ষমা পাওয়ার সুযোগ নেই। ধন্যবাদ। তারা কি করতে পারবে ইচ্ছা করলে, এবং যে সময় তাদেরকে দেওয়া হয়েছে বা যে সময় পসিবল, কারণ আমি আদিলুর রহমান খানের নিয়ে যে অন্য কোনো অভিজ্ঞতা ঝামেলা আছে, হবে কিনা? হ্যাঁ। দেখুন, মানে বিষয়টা কতটা অগ্রাধিকার দিচ্ছেন তার উপর নির্ভর করে। এখন হুম। রক্তের দাগ কিন্তু শুকোয়নি। এখন হুম। বিষয়টা মিশ্রিত হবার আগে যদি আমরা জাম্পস্টার বেসে বিষয়গুলো নিয়ে কাজ শুরু করি, আমার ধারণা যতক্ষণ পর্যন্ত এর তদন্ত এবং তার ফলাফল আমরা হুম। কার্যকর করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ধন্যবাদ। আচ্ছা, এবং আপনি মনে করেন কিনা যে বিভিন্ন ধরনের চাপ এবং ডক্টর ইউনূসের উপরে সেরকম কোনো চাপ প্রয়োগ করে এগুলি থেকে সরিয়ে রাখার কোনো সুযোগ আছে কিনা? নো ওয়ে। আপনি ব্যক্তি প্রফেসর ইউনূসের কথাটাই চিন্তা করেন। আমাদের সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই বলে থাকুন না কেন, আমি মনে করি ওই চেয়ারে বসে এ ধরনের বক্তব্য হাজির করাটা রীতিমতো গর্হিত অপরাধ। আপনার পদ্মা সেতু থেকে দুইবার তার ভাষায় চোবানোর ব্যবস্থা করবেন, আবার এমন ভাবে করবেন যাতে তার প্রাণবায়ু বেরিয়ে না যায়। এই যে হুম। সার্কাস্টিক স্টাইলে অবমাননাকর একজন, মানে যিনি বিশ্বনন্দিত ব্যক্তি, যাকে তার কারণে বাংলাদেশকে চেনে, এরকম হুম। একটা ব্যক্তিত্বকে অপদস্থ করবার যে হীন চেষ্টা, এটি কোন অবস্থায় অ্যাকসেপ্টেবল না। এবং আমরা যেহেতু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের কারণে আহ রীতিমতো আহ নিগৃহীত অবস্থায় কালাতিপাত করছিলাম, আমাদের অনেকের পক্ষেই পরিষ্কারভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলা সহজ হয়নি। যারা দেশের বাইরে অবস্থান করছিলেন, তারা ডেফিনেটলি এই বিষয়গুলো
আপনার যে প্রতিবন্ধকতা তার সম্মুখীন ছিলেন না, তারা যথেষ্ট সরব ছিলেন। এবং আমার মনে হয় সময় এসছে বিষয়গুলো নিয়ে কেচে গন্ডুস করা, এবং যে ভার্বাল অ্যাবিউজ এবং সেই সঙ্গে মানসিক যে পীড়ন তারও বিচার হওয়াটা জরুরি। ধন্যবাদ। মানে এসব কারণে বিগত সরকারের ওইসব ভূমিকার কারণে ডক্টর ইউনূসের প্রতি তিনি কোনোভাবে ছাড় দিবে বলে আপনি মনে করেন না?